Hello everyone, welcome to all of you. গাইডেন্স গুরু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকের আমাদের যে ক্লাসটা চলছে তোমরা দেখতে পাচ্ছ, এটা লাইভ নয়, এটা রেকর্ডেড সেশন। তো প্রিমিয়ার করে দেওয়া রয়েছে, তো তোমরা লাইভের মতোই দেখো, ঠিক আছে? প্রত্যেকে যেমন প্রত্যেকদিন রেগুলার রেসপন্স করো, আনসার করো, সেইভাবে আজকেরও করবে। তো অ্যাকচুয়ালি এই টাইমে আমি অ্যাভেলেবেল নই, তো সেই জন্য আজকে ক্লাসটাকে রেকর্ডেড হিসাবে দিয়ে প্রিমিয়ার করে দেওয়ার আছে। ওকে, তো তোমরা কিন্তু প্রত্যেকে যেভাবে অ্যাটেম্প্ট করো কোশ্চেনগুলোকে সেইভাবে করতে থাকো, ঠিক আছে? ওকে, তো চলো, সেম ক্লাস হবে, কোনো পার্থক্য নেই, একদম সেম টু সেম ক্লাসই হবে, ঠিক আছে? আজকে আমাদের ম্যাথের ক্লাস নাম্বার 34। ওকে, তো চলো ফটাফট আমরা ক্লাসটা করে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। একটি সংখ্যা দুটি অঙ্ক দিয়ে গঠিত যার যোগফল 8। সংখ্যাটির সাথে 18 যোগ করা হলে অঙ্কগুলো বিপরীত হয়, ঠিক আছে? তো কি বলছে? বলছে দেখো, একটা সংখ্যা দুটি অঙ্ক দিয়ে গঠিত। ধরো একটা সংখ্যা, একটা এক্স একটা ওয়াই, দুটো অঙ্ক। তো যদি একটা অঙ্ক এক্স একটা যদি ওয়াই হয়, আমি ধরে নিচ্ছি ধরো এককের অঙ্কটাকে এক্স, আর দশকের ঘরের অঙ্ক যেটা সেটাকে আমরা বলছি ধরো ওয়াই। এটা ধরো এককের ঘরের অঙ্ক, এটা ধরো দশকের ঘরের অঙ্ক। তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা কি হবে বলো দেখি? সংখ্যাটা হবে 10y প্লাস এক্স। ক্লিয়ার? 10y প্লাস এক্স, তাই তো? অর্থাৎ দশকের সঙ্গে 10 গুণ এবং শতকের সঙ্গে এককের সঙ্গে 1 গুণ করে সংখ্যাটা আমরা যোগ করে দিতে হবে, মানে অঙ্ক দুটোকে যোগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব আসল সংখ্যাটা। এখন আমাদের কি বলছে? অঙ্ক দুটো যোগফল 8। আচ্ছা, অঙ্ক দুটো যোগফল 8 মানে এক্স প্লাস ওয়াই এর মান বলে দিচ্ছে কত? 8। এখন সংখ্যাটির সাথে 18 যোগ করা হলে অঙ্কগুলো বিপরীত হয়। সংখ্যাটা কোনটা? এইটা, তাই তো? অর্থাৎ এইটার সঙ্গে 18 যদি যোগ করো তুমি, তো সেক্ষেত্রে সংখ্যাটা কি হবে না? অঙ্কগুলি বিপরীত হয়। আচ্ছা, অঙ্কগুলো বিপরীত হয় মানে কি? অর্থাৎ এখন যেটা এককের ঘরে আছে সেটা দশকের ঘরে হয়ে যাবে, যেটা দশকের ঘরে আছে সেটা এককের ঘরে হয়ে যাবে। তার মানে আলটিমেটলি সংখ্যাটা হয়ে যাবে 10x প্লাস ওয়াই। সংখ্যাগুলো দেখো অপোজিট হয়, ঠিক আছে? তো আমাদের বলেছে সংখ্যাটি কত, মানে এক্স আর ওয়াই এর মানটা তোমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। তো এটাই কাজ। তো ফার্স্ট আমরা এখান থেকে যে ইকুয়েশনটা তৈরি করছি সেটাকে একটু দেখে নিই। তো এখান থেকে দেখো 10y, আর এদিক থেকে ওয়াইটাকে এদিকে নিয়ে নাও, মানে 9y হয়ে যাচ্ছে। এক্স মাইনাস 10x মানে মাইনাস 9x, ঠিক আছে, সমান মাইনাস 18। তো আমরা যদি এটাকে অল্টারনেট করিয়ে ঘুরিয়ে ক্যালকুলেশন করে কমন টমন নিয়ে নিই, তো আমরা এখান থেকে পেয়ে যাবো দেখো এক্স মাইনাস ওয়াই সমান 2, এটা পেয়ে যাবো, ঠিক আছে? ব্যাস, আর কিচ্ছু নেই। এবার দেখো এই এক্স প্লাস ওয়াই সমান 8 আর এক্স মাইনাস ওয়াই সমান কত? 2। এই দুটোকে সলভ করে নাও, উত্তর দেখো পেয়ে যাবে যে 2x সমান কত? 10, আর এক্স বরাবর আসছে 5। তাহলে ওয়াই এর মানটা আমরা পেয়ে যাবো 8 মাইনাস 5 করলে 3। তাহলে এক্স পেয়ে গেছি, ওয়াই পেয়ে গেছি। তো আমাদের দরকার সংখ্যাটি কত? তো অ্যাকচুয়াল যে সংখ্যা সেটা কোনটা? 10y প্লাস এক্স। তাহলে 10 ইন্টু ওয়াই এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 3 প্লাস এক্স এর ভ্যালু কত? 5। তার মানে উত্তর হয়ে যাচ্ছে কত? 35। তো এটাই আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন নাম্বার 2। তো প্রত্যেক আশা করি আনসারটা তোমরা করছো কমেন্ট সেকশনে, বাট এই মুহূর্তে তো আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তোমরা করতে থাকো, কমেন্টে রিপ্লাই দিতে থাকো। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। এবং সবার কাছে রিকোয়েস্ট করবো ক্লাসটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে কিন্তু একবার শেয়ার করে দাও ফটাফট, ঠিক আছে? তো রেগুলার যারা ক্লাসে জয়েন করো, আজকেরও আশা করছি তারাই জয়েন করে আসো। তো এর সাথে সাথে যারা নতুন এসছো তাদের কাছে বলবো, এই টাইমে আমাদের প্রত্যেক দিন ম্যাথের ক্লাস হয়। ম্যাথ 3 দিন হয় এবং রিজনিং 3 দিন হয়, সপ্তাহে মোট 6খানা ক্লাস হয়। তো প্রত্যেকে যারা নতুন আসো তারা ক্লাসটাকে ভালো করে দেখো, কোথাও কিছু ডাউট থাকলে কমেন্টে জানাও এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একবার সাবস্ক্রাইব করে নাও। দেখো পরের কোশ্চেন কি আছে। এবিসি এর দক্ষতার অনুপাত। দেখো এবিসি এর দক্ষতার অনুপাত দেওয়া আছে 2:3:5। তো তিনজন ব্যক্তি, দক্ষতার অনুপাত 2:3:5। তার মানে এখানে কে বেশি দক্ষ? সি বেশি দক্ষ। আচ্ছা, এ একা 50 দিনের মধ্যে কোনো একটা কাজ শেষ করতে পারে। তো এর দক্ষতা কত? দেখো 2 ইউনিট। তো 50 দিনে সে মোট কত ইউনিট কাজ করতে পারে? সে মোট 100 ইউনিট কাজ করতে পারে। সিম্পল। তার মানে টোটাল কাজ কত? 100 ইউনিট। তারা সবাই একসাথে 5 দিন কাজ করলো। তাহলে সবাই যদি একসঙ্গে কাজ করে কত ইউনিট কাজ করবে? না 2 প্লাস 3 প্লাস 5 সমান কত? সমান দেখো এখান থেকে 3 দিয়ে 5 5 10, 10 ইউনিট কাজ করবে। তার কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে, মানে 50 ইউনিট কাজ কমপ্লিট। বলছে এরপরে সি একা কাজটা ছেড়ে দেয়। তো বাকি কাজ কত পড়ে আছে আগে দেখে নি। বাকি কাজ পড়ে আছে 50।
সি কাজটা ছেড়ে দেয়, তার মানে কে কাজটা করছে? এ আর বি করছে। তো কতদিন এ আর বি একসাথে কাজটা শেষ করবে? তো এ আর বি এর এফিসিয়েন্সি কত বেরোবে? 2+3। এ একদিনের 2 ইউনিট কাজ করে, বি একদিনের 3 ইউনিট কাজ করে, তাহলে টোটাল কত আসবে? 2+3 5। তো 50 ইউনিট কাজটা করবে এ আর বি মিলে, অর্থাৎ 5 দিয়ে ডিভাইড করবো, আমরা উত্তর পেয়ে যাবো 10। ঠিক আছে, তো আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, অর্থাৎ 10 দিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা এটা যেহেতু লাইভের মতো হচ্ছে, আমি একটু সময় দিই, তোমরা যেহেতু ট্রাই করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা ট্রাই করো। কোশ্চেন কি আছে দেখো, রোহিত ও মোহিতের বর্তমান বয়সের অনুপাত 2:3 এবং 8 বছর পর রোহিতের বয়স হবে 20 বছর, তাহলে সেক্ষেত্রে মোহিতের বর্তমান বয়স কত? জলদি করো ফটাফট। ওকে, আশা করছি তোমরা প্রত্যেক আনসার করে ফেলেছো অলরেডি। তো রোহিত ও মোহিতের বর্তমান বয়স অনুপাত 2:3 আছে, তাহলে একজনের যদি 2 একজনের যদি 3 হয়, 8 বছর পরে, তো আমরা এটা এক্সই ভাবতে পারি, 8 বছর পরে তাদের বয়স হবে, তাহলে রোহিতের বয়স হবে 20 বছর। তাহলে 8 বছর পরে রোহিতের বয়স কত হবে? 2x+8 হয়ে যাবে 8 বছর পরে, তাই তো 8 বছর পরে। তো সেটা বলছে কত? 20। তার মানে এখান থেকে বলো এক্স এর মান কত আসবে? 6 আসবে, হ্যাঁ কি না? 6 আসবে। তো বলেছে মোহিতের বর্তমান বয়স কত? তো মোহিতের বর্তমান বয়স কত? 3 × 6, অর্থাৎ 18 বছর। তো এটাই আমাদের আনসার। ঠিক আছে, অপশন 1। নেক্সট, 625-এর পাওয়ারে আছে 0.17, 625-এর পাওয়ার আছে 0.08, সমান 25-এর পাওয়ার আছে জিজ্ঞাসা চিহ্ন, আর আরেকটা 25-এর পাওয়ার আছে -3/2, তাদের মাঝখানে গুণফল রয়েছে। তো আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, দেখো 625, তো 625 এর পাওয়ারে আছে কত? 0.17, আর আরেকটা 625-এর পাওয়ার আছে 0.08। তো গুণের সময় আমরা জানি পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তো 0.17 আর 0.08 যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে কত আসবে? তো আসবে হচ্ছে 0.25। ঠিক আছে, এটা আসবে, সমান এখানে 25 রয়েছে, তো 25-এর পাওয়ারে জিজ্ঞাসা চিহ্ন আছে, -3/2 আছে। তো আলটিমেটলি আমি যদি জিজ্ঞাসা চিহ্নটাকে কোনো একটা সংখ্যা দিয়ে বলি ক্যালকুলেশনের সুবিধার্থে ধরার জন্য, তো আমরা এটাকে লিখতে পারি যে এক্স টু দি মানে 25টাকে পাওয়ার এই জিজ্ঞাসা চিহ্নটাকে যদি ভাবছি এক্স, জিজ্ঞাসা চিহ্নটাকে এক্স দিয়ে লিখছি, ঠিক আছে। তো যদি হয় তো সেক্ষেত্রে এটাকে লিখবো, এখানেও গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তার মানে এক্স প্লাস -3/2, তার মানে প্লাস মাইনাস -3/2, এটা আসছে। এখন 625 মানে কি? 625 মানে কি? কার স্কোয়ার বলো? 625 মানে 25-এর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 25-এর স্কোয়ার, তার মানে 25-এর পাওয়ারে 0.25, 0.25 আছে, তার সঙ্গে আরো 2 গুণ হচ্ছে, আর এখানে 25-এর পাওয়ারে আছে যা x-3/2। এখন দেখো দুদিক থেকে 25 25 বাদ চলে যাচ্ছে, গেলে পড়ে থাকছে কোনটা? এইটা। তাহলে 0.25 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হবে 0.5, আর এখানে x-3/2। আচ্ছা 0.5টাকে আমরা লিখতে পারি তো 1/2, হ্যাঁ কি না? 1/2, বাস আর কিছু নেই। তাহলে x সমান কত? 1/2 যোগ 3/2, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2। ঠিক আছে, তো অপশন হবে 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, বলছে 80 কিমি/ঘন্টা গতিবেগে একটা ট্রেন 18 ঘন্টায় একটা যাত্রা শেষ করে, 120 কিমি/ঘন্টা গতিবেগে আরেকটা ট্রেন একই দূরত্ব সম্পূর্ণ করতে কতক্ষণ সময় নেবে?
আচ্ছা, যে ট্রেনের গতিবেগ 80 কিমি/ঘন্টা, সে 18 ঘন্টায় কতটা যাত্রা করতে পারে? সিম্পল, যে আমরা স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম থেকে তো দেখতে পারি। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম থেকে আমরা দেখতে পারি তো, যে তার স্পিড বলে দেওয়া আছে, তার সময় বলে দেওয়া আছে, তার ডিস্টেন্স পেতে গেলে আমাদের কি করতে হবে? স্পিডের সঙ্গে টাইমটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে এখানে 80-র সঙ্গে 18 মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, বোঝা গেছে? প্লাস করো, কত আসছে? তাহলে কত আসছে এখান থেকে? আসছে তোমার 1 4 4, ঠিক আছে, একটা শূন্য। 18 144 আর একটা শূন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল জার্নি। তো আমাদের বলেছে 120 কিমি/ঘন্টা গতিবেগে যে ট্রেনটা জার্নি করছে, সে ওই একই দূরত্ব সম্পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে এই একই, এখন এখন ডিস্টেন্স আমরা জানি, স্পিডও জানি, তো টাইম বের করতে গেলে কি করবো? টাইমটা এখানে ক্রস করে তুলে দাও, স্পিডটাকে এখানে নিয়ে চলে এসো। তাহলে টাইম সমান চলে আসবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই টোটাল ডিস্টেন্সকে আমরা কি করব না, স্পিড দিয়ে ডিভাইড করব। তো স্পিড কত বলে দিয়েছে? 120। তো এলিমিনেট করো, এখান থেকে আসছে 12। তো উত্তর হয়ে গেল অপশন নাম্বার 4, 12 ঘন্টা সময় লাগছে। নেক্সট। সবাই আনসার করছো তো? প্রত্যেকে একবার লাইক করে দাও ক্লাসটাকে, প্রত্যেকে। আমি চেক করবো কিন্তু কতজন তোমরা আনসার করছো না করছো। পরের ক্লাস আমি কিন্তু দেখবো। যারা রেগুলার রেসপন্স করো তাদের কাছে কিন্তু বলবো প্রত্যেকের আনসার দাও। লাইভ নয় বলে যেন ভেবো না, যেন একদম পুরো লাইভের মতোই হচ্ছে। সরাসরি আমি তোমাদের প্রবলেমগুলো এ করতে পারছি না। যদি ক্লাস সম্পর্কে কারো কিছু প্রবলেম থেকে থাকে তাহলে আমি বলবো কমেন্ট করে রাখো, আমি নেক্সট দিন আনসার দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, বলছে 14 জন পুরুষ 15 দিন একটা কাজ শেষ করে। যদি 21 জন লোক নিয়োগ করা হয় তবে তারা একই কাজ শেষ করবে কতদিনে? তো কি, এটা সিম্পল, M1 M × D, ঠিক আছে, M1 × D1 আর M2 × D2, বাস এই ফর্মুলা। তাহলে M1 এখানে কত দেওয়া আছে? 14 জন লোক। দিন কত দেওয়া আছে? 15। M2 কত? 21। কতদিন? D2টা বের করব, ঠিক আছে? D2টা আমরা বের করব। তো ক্যান্সেল করো, 7 × 3 = 21, 7 × 2 = 14, 3 × 5 = 15। তো উত্তর চলে আসছে কত? D2 সমান 10। তো অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। একদম সুন্দর। আমি এই আন্দাজ করেই বললাম যে তোমরা আনসারটা অলরেডি করে ফেলেছো, ঠিক আছে? নেক্সট নেক্সট করো। দুটো সংখ্যার অনুপাত 1:5, তাদের গুণফল দেওয়া আছে 320। এই সংখ্যা দুটোর বর্গের মধ্যে পার্থক্য কত? দেখো, দুটো সংখ্যা অনুপাত যদি 1:5 হয়, তাদের গুণফল যদি 320 হয়। আচ্ছা, অনুপাত এখন খুব সহজেই আমরা যদি এটাকে 1:5 ধরি, ভাবছি যে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করবো, কিন্তু ভাববে এখানে গুণফলের কনসেপ্ট আছে। তো তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা স্কোয়ার টার্ম অ্যাড হবে। অর্থাৎ তাদের অনুপাত এটা 1:5, কিন্তু তোমাকে তখন এক্ষেত্রে এক্স তোমাকে ধরলে অঙ্কটা করতে কিন্তু সুবিধা হবে এবং উত্তরটা কিন্তু সঠিক আসবে। তো একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা যদি 5x বলি, তো সেক্ষেত্রে তাদের গুণফল করলে দেখো একটা 5x এর স্কোয়ার টার্ম আসবে। বাট তুমি যদি এক্সটা না ধরো সেক্ষেত্রে কিন্তু তোমার 1:5 করলে 5 আসবে, তুমি একের ভ্যালু ডাইরেক্ট সিম্পল ভাগ করে বেরিয়ে চলে যাবে 32 আসে কিছু একটা করে, ঠিক আছে? বাট এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে, এখানে এক্স স্কোয়ার টার্ম একটা আসবে, একটা বর্গমূল কনসেপ্ট চলে আসবে। তো এক্স স্কোয়ার সমান 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 5 দিয়ে এলিমিনেট করে দাও এখান থেকে, 5 6 30 আর 5 4 20, 64। তার মানে এক্স এর ভ্যালু দেখো 8 আসছে, ঠিক আছে, 8। কিন্তু যদি ওটা তুমি না করতে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এক্স এর ভ্যালু আসতো কত? এক্স এর ভ্যালু আসতো তোমার 64, মনে রাখবে, মানে একের ভ্যালু আসতো 64। দেখো, এবার বলছে এই দুটি সংখ্যার বর্গের মধ্যে পার্থক্য। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে একটা সংখ্যা কত হলো? একটা সংখ্যা হলো 8, এক্স মানে কত? 1 × x মানে 8, আর একটা হচ্ছে 5 আর 40।
তো একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা 40, বোঝা গেছে? এটা 8 হলো, এটা 40 হলো। এ আমাদের বলেছে সংখ্যাগুলো বর্গের মধ্যে পার্থক্য। তাহলে বর্গের মধ্যে পার্থক্য, তাহলে 40 স্কোয়ার করলে কত হবে? 1600। আর 8 স্কোয়ার করলে কত হবে? 64। ঠিক আছে, তো করলে বিয়োগ করে দাও। 6, 4, 7, 3, আর এখান থেকে 5, আর এটা 1, তাহলে 1536 হবে আমাদের একদম সঠিক উত্তর। নেক্সট। বলছে দেখো, একটা শহরের জনসংখ্যা প্রতি বছর 4% করে বৃদ্ধি পায়। যদি তার বর্তমান জনসংখ্যা 50,000 হয়, তবে 2 বছর পর তা কত হবে? জলদি করো, জলদি। প্রত্যেক আনসার করার চেষ্টা করো। যারা ক্লাস দেখছো প্রত্যেক আনসার করার চেষ্টা করো, অবশ্যই একটা লাইক করো ক্লাসটাকে। রেগুলার তোমাদের জন্য যে ক্লাসগুলো আসছে সবকটা ক্লাসই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। কত আসছে আনসার? বলছে একটা শহরের জনসংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায়। যদি তার বর্তমান জনসংখ্যা 50,000 হয়, তো বর্তমান কত আছে? 50,000, হ্যাঁ কিনা? 50,000। এখন প্রত্যেক বছর 4% করে বাড়ছে, তা 2 বছর পরে কত হবে? তো তুমি নর্মালি বলতে পারো, এইভাবে করতে পারো যে 104/100, আর তারপরটাও 104/100। 2 বছর বাড়ছে তাহলে এরম আসছে। অথবা এটাকে আমরা এইভাবেও নিতে পারি যে 50,000 ইন্টু 1 + 4/100 পাওয়ারে 2, কারণ 2 বছর এটা। তো এটা সমহার বৃদ্ধির যে কনসেপ্ট, ঠিক আছে, সমহার বৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে নিয়ম, সেই অনুযায়ী তুমি এখান থেকে করতে পারো। ঠিক আছে, আর সেই জিনিসটাকে ভাঙলে এটাই আসে। ওকে, বোঝা গেছে? তো ব্যাস, এটাকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে দুটো করে শূন্য এলিমিনেট করে দাও। তো দুটো করে শূন্য যদি এলিমিনেট করে দিই, আমরা পেয়ে যাচ্ছি কি 5, আর এখানে 104। ঠিক আছে, তো 104 আর তোমার আসছে কত? 5, মানে দুটো 104, তার মানে আমাদের কি করতে হবে? এখান থেকে 104-এর বর্গমূল করতে হবে। তো 104-এর বর্গমূল করলে কত আসে? 104-এর বর্গমূল হয় তোমার 10,816, মানে 10,816। এটা হচ্ছে 104-এর বর্গমূল, তার সঙ্গে কিন্তু 5টাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো গুণ করে দাও। 5 × 6 = 30, আর 5 × 3 = 8, এখান থেকে 40 আর 5, তাহলে 54,080 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। ওকে, অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 54,080। নেক্সট। বলছে একটা সংখ্যার 30% হলো 120-এর 15%-এর থেকে 21 অধিক, তো সেই সংখ্যাটি কত? একটি সংখ্যা 30% হলো 120, একটি সংখ্যা 30% হলো 120-এর 15%-এর থেকে 21 অধিক। আচ্ছা, তো একটা সংখ্যা 30%, দেখো কত আসবে? 3/10, 30% মানে 3/10। তো এই যে সংখ্যাটা, সেটা 120-এর 15% আছে। 15% মানে কত? 3-এর 20, তাই তো? এই জিনিসগুলো মনে থাকতে হবে তোমাদের, একদম পুরো প্র্যাকটিস করে করে অভ্যাস করে ফেলতে হবে এটা। 30% মানে কত? 3-এর 10। আচ্ছা, 15% মানে কত হয়? 15% মানে হচ্ছে 3-এর 20 হয়। ওকে, তো সেই জিনিসটা, তো এর থেকে 21 অধিক, তো এর থেকে 21 অধিক, ব্যাস এক্স হচ্ছে সেই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। তো সলভ করে নাও এখান থেকে। 6। আচ্ছা, তো এখান থেকে আসছে 3x/10, আর এটা সমান আসছে 18, আর 21 হচ্ছে তোমার 39। ঠিক আছে, হয়ে গেল। 3 দিয়ে কাটো, 13। এক্স সমান আসছে 130, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, আনসার পেয়ে গেলাম অপশন নাম্বার 4। ওকে, নেক্সট।
দেখো বলছে রেশমা এবং তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 9:2। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:1। এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে? ঠিক আছে। আচ্ছা, তাদের বর্তমান বয়স অনুপাত কত? 9:2। 9:2 বর্তমানে। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 8:1। 4 বছর আগে ছিল। তো এখন থেকে 4 বছর পরে কত হবে? তো ভালো কথা। তো এখন যদি 9x আর 2x ভাবো, তো 4 বছর আগে কত হবে? 9x - 4। এখানে হবে 2x - 4। তো সেটা হচ্ছে ছিল কত? 8:1। অর্থাৎ 9x - 4 আর 2x - 4 এর যে অনুপাত বলা হচ্ছে 8/1। ঠিক আছে। তাহলে এবার এখন তাদের বর্তমান বয়সটা আমাদের বের করে নিতে হবে। তাহলে বর্তমান বয়স করলে কি আসছে দেখো, এখান থেকে 9x আর এখান থেকে 16x। তার মানে 16x - 9x করলাম, এদিকে আসছে তোমার 7x। ঠিক আছে, 7x হলো। আচ্ছা, এদিকে আসছে তোমার কি? -4 আর এই -12 432। এদিকে আসলে হয়ে যাবে 28। তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 4। x এর ভ্যালু 4 এসে গেছে। তাহলে প্রথম জনের কত আসছে? 9 × 4 মানে 36 বছর বয়স। আর মানে রেশমার ক্ষেত্রে, আর তার মায়ের, সরি এটা তার মায়ের বয়স। এক সেকেন্ড, রেশমা তার মায়ের বর্তমান বয়স অনুপাত 9:2। এটা একটু ভুল আছে কোশ্চেনটা। ঠিক আছে, দেখো রেশমা তার মায়ের বর্তমান বয়স অনুপাত নাকি 9:2। তো মা তো অবশ্যই বড় হবে। তো যাই হোক, এটা মা এখানে টাইপিং করতে গিয়ে বা ট্রান্সলেশনের সময় উল্টে গেছে। এটা এটা মা আর এটা হচ্ছে রেশমা। তো রেশমার বয়স কত আসছে এখান থেকে? 2 × 4 8 বছর। ঠিক আছে, 8 বছর। আমাদের বলেছে 4 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে। তাহলে এমনি আগে যোগ করে নাও, 36 আর 8 যোগ করলে কত আসছে? 44। আর 4 বছর পর মার বয়সও যেমন 4 বছর বেরিয়ে যাবে, তার মেয়ের বয়সও 4 বছর বেরিয়ে যাবে, তাই তো? তাহলে 44 আর 8 হয়ে যাবে আমার 52। তো এটাই আমাদের সঠিক উত্তর, অপশন 1। বোঝা গেছে? নেক্সট দেখো বলছে একটি ভগ্নাংশের হর তার লবের দ্বিগুণের চেয়ে 4 বেশি। লবের সাথে 3 যোগ করা হলে এবং হর থেকে 3 বিয়োগ করা হলে ভগ্নাংশটি হয় 2/3। এরপর মূল ভগ্নাংশের হর ও লবের মধ্যে পার্থক্য খুঁজুন। কমপ্লিট, উত্তর এসে গেছে। দেখো বলছি একটা ভগ্নাংশের হর তার লবের দ্বিগুণের চেয়ে 4 বেশি। আচ্ছা, একটা ভগ্নাংশ ধরো, লব ধরলাম এক্স, তার হর কি বলেছে দেখো? লবের দ্বিগুণের চেয়ে 4 বেশি, তার মানে 2x + 4। বাস। এখন বলছি লবের সাথে 3 যোগ করা হচ্ছে, লবের সাথে 3 যোগ করা হচ্ছে এবং হর থেকে 3 বিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 2x + 4 - 3 করা হচ্ছে। করলে ভগ্নাংশটা হচ্ছে কত? 2/3। ভগ্নাংশটা হচ্ছে কত? 2/3। তারপর বলেছে মূল ভগ্নাংশের হর ও লবের মধ্যে পার্থক্য খোঁজো। তার মানে সোজা কথা, আমাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে, এখান থেকে এক্স এর ভ্যালুটাকে বের করতে হবে। তো এক্স এর ভ্যালু এখান থেকে কত আসছে দেখো, এখান থেকে আসছে 3x + 9। আর এখান থেকে আসছে 4 বিয়োগ 3 করা মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে 4x + 2। তাহলে সলভ করলে এখান থেকে আসছে x = 7। তাহলে x এর মান 7 এসে গেছে। তাহলে সংখ্যাটা তৈরি হচ্ছে কি, মানে ভগ্নাংশটা কি তৈরি হচ্ছে? 7/7 × 14 আর 4 18। তো আমাদের বলেছে লব আর হরের মধ্যে পার্থক্য খোঁজো। তাহলে হরটা কত? 18, লব কত? 7, তাহলে পার্থক্য কত? 11। ব্যাস, হয়ে গেল উত্তর, আমাদের অপশন নাম্বার 3।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। যখন 12, 16, 18, 20 এবং 25 সর্বনিম্ন সংখ্যা এক্স কে ভাগ করে, সর্বনিম্ন সংখ্যা মানে কি লসাগু, সব থেকে ছোট সংখ্যা, এক্স কে ভাগ করে, তো একটা জিনিস আমাকে বলো এখান থেকে 12, 16, 18, 20, 25 দ্বারা সব থেকে ছোট সংখ্যা কি হবে, যারা যে সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ সেই নির্দিষ্ট সংখ্যাটা আইডেন্টিফাই করতে গেলে তোমাকে কি করতে হবে, 12, 16, 18, 20, 25 লসাগু নিতে হবে, তাই তো। তো ফার্স্ট কাজ আমরা আগে ওটা দেখে নিই, এর লসাগুটা কত হচ্ছে। 12, 16, 18, 20, 25 এর লসাগু কত আসছে। আচ্ছা 12টাকে যদি ভাঙি 4 3 12 আসছে। 16 ভাঙলে 4 4 16 মধ্যে একটা 4 নেওয়া হয়ে গেছে, আর একটা 4 নিলাম। 18 মানে 3 6 18, 3 নেওয়া হয়ে গেছে, আর 3 6 18, আবার 6 মধ্যে একটা 2 3 6 হয়, তাই তো। তাহলে 2 তো 4 মধ্যে পেয়ে যাচ্ছি, আর একটা 3 আবার একটা এক্সট্রা আসছে, ঠিক আছে। ব্যাস 18 পর্যন্ত কাজ শেষ। এবার চলে আসো 20-তে। তো 20 মানে দেখো 4 গুণ 5, 4 নেওয়া আছে, 5টা নিলাম। আচ্ছা 25 মানে দেখো 5 5 25, একটা 5 আছে, আর একটা 5 এক্সট্রা নিতে হবে, এবার সেইটুকু করলেই লসাগু হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো দেখো কেটে কেটে গুণ করো, কেটে কেটে গুণ, দেখো 5 5 25 আর 4 গুণ করলে কত আছে 100, 100 হলো। নেক্সট 4 3 12, 12 3 36, দেখো আমাদের লসাগু আমরা সহজেই বের করে নিলাম 3600। মাথায় ঢুকেছে লসাগুটা কিভাবে এলো। এবার প্রশ্ন আসছে, প্রত্যেকটা ক্ষেত্রে অবশিষ্ট 4 হয়। আচ্ছা এই জিনিসটাকে আমি লেখার আগে একটা জিনিস বলছি, দেখো ধরো আমি তোমাকে বললাম 3 কে 2 দিয়ে ভাগ করো, তো উত্তর কি পাবে, 2 1 কে 2 1 আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা কি ডিভাইজার, ঠিক আছে, ডিভাইজার। এটা কি, এটা হচ্ছে কোশেন্ট, কোশেন্ট। আর এটা কি রিমাইন্ডার, আর এটা কি ডিভাইডেন্ড, ঠিক আছে। শর্টে আমি লিখে দিলাম। এখন প্রশ্ন আসছে এই সংখ্যাটা 31, এই 3 সংখ্যাটা তৈরি হচ্ছে কি করে, না 3 সংখ্যাটা তৈরি হচ্ছে ভাজকের সঙ্গে ভাগফলটা গুণ করছি, অর্থাৎ 2 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করে তার সঙ্গে ভাগশেষ যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ভাজ্যটা, ক্লিয়ার। এখন প্রশ্ন বলো, এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, এখানে বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে অবশিষ্ট থাকে 4, 4টা তো অবশিষ্ট ছেড়ে দাও, এখানে যেমন অবশিষ্ট 1 আছে, এখানে অবশিষ্ট 4 থাকবে, তো ছেড়ে দাও। কিন্তু এক্স, এক্স 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই যে সংখ্যাটা এটা তো এক্স কে সর্বনিম্ন সংখ্যা, এখন এই সংখ্যাকে এক্স ভাগ করে, দেখো সর্বনিম্ন সংখ্যা এক্স কে ভাগ করে। এখন প্রশ্ন আসছে এইটা তো সেই সংখ্যা নয়, এইটা সর্বনিম্ন সংখ্যা যেটা লসাগু হলো, বাট প্রত্যেকটা ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, ঠিক আছে, এবং 7 দ্বারা সেটা বিভাজ্য হবে, এবং সেই সংখ্যাটা আবার 7 দ্বারা বিভাজ্য হবে। প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য হবে, আগে দেখে নি সেই সংখ্যাটা কি করে তৈরি করব। তাহলে ফার্স্ট আমাদের ধরতে হবে কি, ধরি সেই সংখ্যাটা হচ্ছে কি 3600 কে, ঠিক আছে, প্লাস 4। কেন প্লাস 4 লিখলাম, কারণ 4 অবশিষ্ট থাকে। আর এখানে 3000 কে লিখলাম কেন, আমি জানি না 3000 এর সঙ্গে কত গুণ করলে, মানে কত গুণ করে তার সঙ্গে 4 যোগ করলে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে, ধরে নিচ্ছি আমরা সেটা হচ্ছে এই সংখ্যা। মাথা ঢুকেছে। দেখো এখানে 12, 16, 18, 20, 25 দ্বারা বিভাজ্য হবে, তো সেই সংখ্যা কি 3600, একদম ক্লিয়ার। বাট সেটা 7 দ্বারাও বিভাজ্য, সেই সংখ্যাটা 7 দ্বারাও বিভাজ্য, সেটা কিন্তু প্রথমে বলা ছিল না। তো এই জন্য আমাকে এইরকম ভাবে ফর্ম করতে হচ্ছে। মাথায় ঢুকেছে কি বললাম। ব্যাস এখন তোমাকে টেস্ট করতে হবে কে এর মান 1 2 3 এইভাবে টেস্ট করে করে দেখতে হবে যে কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো তারপরে সেইটার এক্স এর হাজারের স্থানের সংখ্যা, তো আগে আইডেন্টিফাই করো সেই এক্সটা কোনটা, ঠিক আছে। যদি এখানে 7টা, এই 7 দ্বারা বিভাজ্য কথাটা না থাকতো তাহলে উত্তর আমাদের এখানে শেষ 3600, মানে 3600 সঙ্গে 4 যোগ করে দিলাম, কাজ শেষ। বোঝা গেছে, যেহেতু এখানে বলছে 7 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটা, তাহলে 7 এর জন্য এই রুলসটাকে তৈরি করার জন্য আমাদেরকে এই ফর্মটা তৈরি করতে হলো। তো এখন টেস্ট করতে থাকো, আমি যদি 1 বসাই, কে এর মান যদি 1 বসাই, তাহলে 3600 প্লাস 4 আসছে না, সেটা 7 দ্বারা ডিভিজিবল নয়। 2 দ্বারা 3600 সঙ্গে 2 গুণ করলাম, 7200, 7224, সেটাও 7 দ্বারা বিভাজন নয়। তো এইরকম করে করে আমরা দেখতে পাচ্ছি এইটা যদি 5 দিয়ে হয়, দেখো আমি যদি করে দেখাই 3600 তার সঙ্গে যদি 5 দিয়ে গুণ করে 4 যোগ করি তাহলে কত আসছে, দেখো আসছে এখান থেকে, দেখো 36 5 180 আর দুটো শূন্য প্লাস 4, অর্থাৎ 18004। এই যে সংখ্যাটা আসছে, ভালো করে দেখো, এই যে সংখ্যাটা আসছে এখানটাই, এই যে সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে 7 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে গেলে কি পুরো সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, আগে একবার চেক করে দেখে নাও, পরে আমি শর্টটা বলছি কিভাবে করতে হবে। দেখো 7 দুগুণে 14, 4 0, ঠিক আছে, 7 5 35,
5 0 7 7 49 1 4 7 2 14, তাহলে ভাগফল মিলে গেছে, মিলে গেছে না? তার মানে এটা ডিভিজেবল, তার মানে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজেবল কখন? যখন k সমান 5 বসালে। প্রশ্ন হচ্ছে এই যে সংখ্যাটা ভাগটা করলাম, এটাও তো কিছুটা হলেও সময় যাচ্ছে, তো এই সময়টাকে কি করে আমরা নেগলেক্ট করব? তো তার জন্য আমরা করব কি, 7 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার জন্য মনে রাখবে শেষের সংখ্যাটাকে দ্বিগুণ করবে। কোন একটা সংখ্যার শেষের যে সংখ্যা, শেষের যে অঙ্ক, অর্থাৎ এককের ঘরের অঙ্কটাকে দ্বিগুণ করবে, করে পুরো সংখ্যা থেকে সেটাকে বিয়োগ করে দেবে, এবং সেটা যদি ডিভিজিবল হয় তাহলে জানবে গোটা সংখ্যাটা ডিভিজিবল। যেমন ধরো 4 আছে, এখানে এককের ঘরের অঙ্ক 4, তাকে মাল্টিপ্লাই করে দ্বিগুণ করো, 4 2 8, 1800 থেকে 8 বিয়োগ করে দাও, কত আসবে? 1792। তো 1792 সংখ্যাটা কি 7 দিয়ে ডিভিজিবল? সেটা তো সহজ হয়ে যাবে অনেকটা, তো সেটাকে একবার ট্রাই করে নেবে, চেক করে নেবে, তো হ্যাঁ হবে। তো সেক্ষেত্রে এই গোটা সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল, বাস এইটুকুই। ঠিক আছে, এবার প্রশ্ন আসছে, দেখো কে এর মান তো 5 এসে গেছে, তার মানে ডিভিজিবিলিটি চেক করে নিচ্ছি আমরা, অর্থাৎ অ্যাকচুয়াল যে সংখ্যাটা আমরা পেলাম সেটা কোনটা? এটা হচ্ছে সেই সংখ্যা যেটা কিনা 12 16 18 20 25 এগুলো দ্বারাও ডিভিজিবল হচ্ছে, এবং সাথে সাথে 7 দ্বারাও ডিভিজিবল হচ্ছে। অবশ্যই এদের সবার শেষে কিন্তু মানে 4 ভাগশেষ থাকবে। শুধু ডিভিজিবল নয়, সঙ্গে সঙ্গে 4 দিয়ে ভাগ, মানে ডিভিজিবল নয়, অ্যাকচুয়ালি ডিভিজিবল তো হচ্ছে না, ভাগশেষ থেকে যাচ্ছে, বাট কন্ডিশনটা আমাদের ফলো করছে যে তারা ডিভিজিবল হবে এবং সেক্ষেত্রে 4 দ্বারা ভাগশেষ, মানে 4 ভাগশেষ থাকবে। তো এখানে হচ্ছে সেই 18,004 হচ্ছে সেই সংখ্যা, যে সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের 4 ভাগশেষ থাকবে। আমাদের বলেছে ওই এক্স যে সংখ্যাটা পেলাম, অর্থাৎ এটাই তো এখন এক্স আমরা পেলাম, এটাই তো এখন এক্স, তো এই এক্স এর হাজারের স্থানের সংখ্যা কত? দেখো এক্স এর হাজারের স্থানের সংখ্যা কত, তাহলে হাজারের স্থানে কোনটা আছে? দেখো একক দশক শতক হাজার, কি আছে? 8 আছে, তো উত্তর হবে অপশন নাম্বার 4 8। বুঝতে পেরেছো? পুরো ডিটেলসে ভেঙে বলে দিয়েছি। দেখো এত কিছু তোমাকে পরীক্ষার সময় করতে হবে না, বাট তুমি যদি না জানো পুরো প্রসেসটা, আমি যদি শুধু এইখান থেকে এইটুকু করে বেরিয়ে চলে গেলাম, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তুমি। ঠিক আছে, তো সেই জন্য পুরো ডিটেলসে বলে দিয়েছি, আশা করি কারোর কোনো ডাউট নেই। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এইটুকুই। ঠিক আছে, তো যেহেতু এটা লাইভ নয়, তো সেক্ষেত্রে ক্লাসটা একটু ফাস্ট হয়ে গেল, তো এটা রেকর্ডেড সেশন, তো আমি তো আলাদা করে এক্সট্রা টাইম নিয়ে নিতে পারবো না, সেই জন্য আমি ক্লাসটা একটু ফাস্ট শেষ করলাম। তো যাই হোক, যদি কারোর কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম হয়, এমনি সময় তো লাইভে তোমরা সরাসরি বলতে পারো, তো সেক্ষেত্রে আমি বলে দিই, এটাতেও যদি কারো কিছু প্রবলেম হয়, কোনো রকম হেজিটেশন ফিল করার দরকার নেই, সরাসরি কোশ্চেনটাকে তুমি জাস্ট একটু চেক করে নাও। আমি দাগ নাম্বারটাকে দেওয়া হয়নি, একবার মোটামুটি নিজে থেকে কাউন্ট করে নিয়ে ওই দাগ নাম্বারটা কোশ্চেন কমেন্টে দিয়ে দাও। ঠিক আছে, আমি পরের দিন তোমাকে বুঝিয়ে দেবো। ওকে, তো বাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যেহেতু তোমরা দেখছো, বাট আমি ক্লাসটা অনেক তাড়াতাড়ি এটা রেকর্ড করে রাখছি, তবু যেহেতু তোমরা এখন দেখছো, তো সবার জন্য গুড নাইট। তো ক্লাসটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।